স্যাটারডে সাসপেন্স বাই কুণালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্র থেকে তত্ত্বাবধান মানে জীবে প্রেম। স্যাটারডে সাসপেন্সের সিজন 2-এ আপনাদের জন্য রয়েছে টেনিদা সমগ্র থেকে বিভিন্ন গল্প এবং উপন্যাস। তাহলে বেশি দেরি না করে শুরু হচ্ছে আজকের গল্প তত্ত্বাবধান মানে জীবে প্রেম। রবিবার সকালে ডাক্তার মেজদা কাছাকাছি কোথাও নেই দেখে আমি মেজদার স্টেথোস্কোপ কানে লাগিয়ে বাড়ির হুলো বেড়াল টুনির পেট পরীক্ষা করছিলাম। বেশ গুড়গুড় করে আওয়াজ হচ্ছে, মানে এতদিন ধরে যতগুলো নেংটি ইঁদুর আরশোলা টিকটিকি খেয়েছে তারা ওর পেটের ভেতরে ডাকাডাকি করছে বলে মনে হচ্ছিল। আমি টুনির পেট সম্পর্কে এসব দারুণ দারুণ চিন্তা করছি, এমন সময় বাইরে থেকে টেনিদা ডাকলো, প্যালা কুইক কুইক। স্টেথোস্কোপ রেখে এক লাফে বেরিয়ে পড়লুম আমি বাড়ি থেকে। কি হয়েছে টেনিদা? টেনিদা গম্ভীর হয়ে বললে, ওদের চেরি। মানে কোনো রকম উত্তেজনা এলেই টেনিদা ফরাসি ভাষায় কথা বলতে থাকে। তখন কে বলবে স্রেফ ইংরেজির জন্যেই ওকে 3-3বার স্কুল ফাইনালে আটকে যেতে হয়েছে। আমি বললুম, পুদের চেরি মানে? মানে ব্যাপার অত্যন্ত সাংঘাতিক, এক্ষুনি তোকে আমার সঙ্গে যেতে হবে। ক্যাবলা কিংবা হাবুল সেন কাউকে বাড়িতে আমি পেলুম না, তাই সঙ্গে তোকেই নিয়ে যেতে এসেছি। কোথায় নিয়ে যাবে? কালীঘাটে। কালীঘাটে কেন? আমি উৎসাহ বোধ করলুম। কোথাও খাওয়া টাওয়ার ব্যবস্থা আছে বুঝি? এটার দিনরাত খালি খাওয়ার চিন্তা বলে টেনিদা আমার দিকে তাক করে চাটি তুলল। সঙ্গে সঙ্গে এক লাফে 3 হাত দূরে ছিটকে গেলুম আমি। মারামারি কেন আবার? কি বলতে চাও খুলেই বলো না। চাটিটা কষাতে না পেরে ভীষণ বেজার হয়ে টেনিদা বললে, বলতে আর দিচ্ছিস কোথায়? সমানের চামচিকের মতন চ্যাক চ্যাক করছিস তখন থেকে। শোন তাহলে, হয়েছে কি জানিস, আমার পিস্তত ভাই ভোম্বলদার ফ্ল্যাটটা একটু তত্ত্বাবধান মানে সুপারভাইজ করে আসতে হবে। তোমার ভোম্বলদা কি করছেন? কম্বল গায়ে দিয়ে লম্বা হয়ে পড়ে আছেন? আরে না না, ভোম্বল বৌদি, ভোম্বলদার মেয়ে বাম্বি সবাই মিলে ঝাঁসি না গোয়ালিয়ার কোথাও বেড়াতে গেছে। আর সকাল 10:30টায় ওরা গাড়িতে চলে আসবে এখানে। এদিকে আমি তো সেফ ভুলে মেরে বসে আছি, বাড়ির কি যে হাল হয়েছে কিচ্ছু জানি না। চল দুজনে মিলে এই বেলা একটু সাপ টাপ করে রাখি। শুনে পিত্তি জ্বলে গেল আমার। আমি তোমার ভোম্বলদার চাকর নাকি যে ঘর ঝাড় দিতে যাব? তোমার ইচ্ছে হয় তুমি যাও। টেনিদা নরম গলায় আমাকে বোঝাতে লাগলো তখন, ছি ছি পেলা, ওসব বলতে নেই, পাপ হয়। চাকরের কথা কেন বলছিস রে? এ হলো পরোপকার মানে জীব সেবা। আর জানিস তো, জীবে প্রেম করার মতন এমন ভালো কাজ আর কিচ্ছুটি নেই। আমি মাথা নেড়ে বললুম, তোমার ভোম্বলদাকে প্রেম করে আমার লাভ কি? তার চেয়ে আমার হুড়ো বেলাল টুনি ভালো, সে ইঁদুর টিন্দুর মারে। টেনিদা একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, কলেজে ভর্তি হয়ে তুই আজকাল ভারী পাখোয়াজ হয়ে গেছিস, ভারী ডাঁট হয়েছে তোর। আচ্ছা চল, আমার সঙ্গে বিকেলে তোকে চাচার হোটেলে কাটলেট খাওয়াবো। সত্যি? সত্যি, কালীঘাটের মা কালীর দিব্যি। এরপরে জীবকে মানে ভোম্বলদাকে প্রেম না করে আর থাকা যায়? দারুণ উৎসাহের সঙ্গে আমি বললুম, আচ্ছা চলো তাহলে। বাড়িটা কালীঘাট পার্কের কাছেই। তেতলা ফ্ল্যাটে ভোম্বলদা থাকেন, ভোম্বল বৌদিও থাকেন, আর 3 বছরের মেয়ে বাম্বি থাকে। টেনিদা চাবি খুলতে যাচ্ছিল, আমি হাঁ হাঁ করে বাধা দিলুম। আরে আরে আরে, কার ঘর খুলছো? দেখছো না নাম প্লেট রয়েছে অলোকেশ ব্যানার্জি, MSc। ভোম্বলদার ভালো নামই অলোকেশ। শুনেই মন খারাপ হয়ে গেল। এমন নামটাই বরবাদ। ভোম্বলদার পোশাকি নাম দোলগোবিন্দ হওয়া উচিত। ভূতেশ্বর হতেও বাধা নেই, এমনকি কালীচরণও হতে পারে, কিন্তু অলোকেশ একেবারে বেমানান। আর অলোকেশ হলে কিছুতেই ভোম্বলদা হওয়া উচিত নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছি আর নাক চুলকোচ্ছি, হঠাৎ টেনিদা একটা হাঁক ছাড়লো। ওখানে দাঁড়িয়ে থাকবি নাকি হাঁ করে? ভেতরে আয়। ঢুকে পড়লুম আমিও ভেতরে। গোছা বা সাজাবার কিছু নেই, সবই ভোম্বল বৌদি বেশ পরিপাটি করে রেখে গেছেন দেখছি। দিব্যি বসবার ঘরটি। আমি আরাম করে একটা সোফার উপর বসে পড়লুম। এই বসলি যে? কি করব, করবার তো কিছুই নেই। তা বটে। আর টেনিদাও হতাশ হয়ে চারিদিক তাকিয়ে দেখলো একবার, তারপরে ধুলো টুলো তো বিশেষ পড়েনি দেখছি।
বন্ধ ঘরে ধুলো আসবে কোত্থেকে? তাই দেখছি। কিছুক্ষণ নাকটাক চুলকে টেনিদা বললে, কোনো উপকার না করে চলে গেলে মনটা যে বড্ড হু হু করবে রে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? ঘরে ধুলো না থাকলেও মেঝের ওই কার্পেটটা নিশ্চয়ই আছে। আর ধুলো থাকবে না অথচ কার্পেট থাকবে, এ কখনো হতে পারে না। এমন কোনোদিনও হয়ও নি। আয়, বরং এটাকে কার্পেট ঝাড়বার প্রস্তাবটা আমার একেবারেই ভালো লাগলো না। আপত্তি করে বলুম, কার্পেট নিয়ে আবার টানাটানি কেন? ও যেমন আছে তেমনি থাক না, খামোখা। শাট আপ। কাজ করবি না তো মিথ্যে ট্রাম ভাড়া দিয়ে তোকে কালীঘাটে নিয়ে এলুম নাকি? সোফায় বসে আর নবাবি করতে হবে না পেলা, নেমে আয় বলছি। অজ্ঞতা নামতে হলো, সোফা আর টেবিল সরাতে হলো, কার্পেট টেনে তুলতে হলো। তারপর একবার, মাত্র একটি বার ঝাড়া দিতেই ডিলা গ্রান্ডি মেফিস্টোফিলিস, ঘরে ভেতরে যেন একটা ঘূর্ণি উঠলো একটা। চোখের পলকে অন্ধকার। টালা থেকে ট্যাংরা আর শেয়ালদা থেকে শিয়াখালা পর্যন্ত যত ধুলো ছিল একসঙ্গে পাক খেয়ে উঠলো। ছেড়েছে বলে আমি এক বাঘা চিৎকার দিলুম। আমি তারপর দুলাফে আমরা একেবারে বেরিয়ে পড়লুম ঘর থেকে। নাকে ধুলো, কানে ধুলো, মুখে ধুলো, মাথায় ধুলো। পুরো 10 মিনিট খক খক খকা খক করে কাশির প্রতিযোগিতা শুরু হলো। এর মধ্যে আবার কোত্থেকে গোটা দিয়ে আরশোল আমার নাকের উপর ডিগবাজি খেয়েও গেল। কাশি বন্ধ হলে মাথা টাথা ঝেড়ে মুখ ভর্তি কিচকিচে বালি নিয়ে আমি বললুম, এটা কি হলো টেনিদা? টেনিদা গাঁক গাঁক করে বললে, কেমন বেয়ারা হয়ে গেল রে। মানে এত ধুলো জোর ভেতরে থাকতে পারে বোঝাই যায়নি। ইস, ঘরটা অবস্থা দেখেছিস? হ্যাঁ, দেখবার মতোই চেহারা হয়েছে এবার। দরজা দিয়ে তখনও ধোয়ার মতন ধুলো বেরোচ্ছে। সোফা, টেবিল, টিপয়, বুককেস, রেডিও সব কিছুর ওপর নিট 3 ইঞ্চি ধুলোর আস্তর। ভোম্বল বৌদি ঘরে পা দিয়ে সেরফ অজ্ঞান হয়ে পড়বেন। দু হাতে মাথা চুলকোতে টেনিদা বললে, একেবারে নাইয়ে দিয়েছে রে। আমি বললুম, ভালোই তো হলো, কাজ করতে চাইছিলে, করো এবার প্রাণ খুলে, সারাদিন ধরে ঝাঁট দিতে থাকো। দাঁত খিচুতে গিয়ে বালির কিচকিচানিতে টেনিদা খপাত করে মুখ বন্ধ করে ফেললো। তা ঝাঁট তো দিতেই হবে, বাড়িতে এসে এই দশা দেখবে নাকি ভোম্বলরা? আবার ঝাড়তে হবে কার্পেট? নিকুচি করেছে কার্পেটের, চল ঝাঁটা খুঁজে বের করি। ঝাঁটা আর পাওয়া যায় না। বসবার ঘরে নেই, শোবার ঘরে নেই, শেষ পর্যন্ত রান্নাঘরে এসে হাজির হলুম আমরা। আরে ওই তো ঝাঁটা। তার আগে জাল দেওয়া মিট শেপের দিকে নজর পড়েছে আমার। টেনিদা! কি হলো আবার? টেনিদা খ্যাঁক খ্যাঁক করে বললে, সারা ঘর ধুলো একাকার হয়ে আছে, আর এখন আবার ডাকাডাকি কেন? আয় শিগগিরি, একটু পরে তো ওরা এসে পড়বে। আমি বলছিলাম কি, কান দুটো একবার চুলকে দিয়ে জবাব দিলুম, মিটশেপের ভেতরে যেন গোটা 3 ডিম দেখতে পাচ্ছি। তাতে কি হলো? একটা মাখনের টিনও দেখতে পাচ্ছি। টেনিদার মনোযোগ আকৃষ্ট হলো। আচ্ছা, বলে যা। দুটো কেরোসিন স্টোভ দেখতে পাচ্ছি, 2 বোতল তেল দেখা যাচ্ছে, ওখানে সেলফের উপর একটা দেশলাইও যেন চোখে পড়ছে। তারপর? আমি ওয়াশ বেসিনটা খুললাম। এতে জল আছে, দেখতে পাচ্ছ তো? সবই দেখতে পাচ্ছি, তারপর? আমি আর একবার বাঁ কানটা চুলকে নিলুম। মানে সামনে এখন অনেক কাজ আছে, যাকে বলে দুরূহ কর্তব্য। ঘর থেকে ওই মনখানেক ধুলো ঝেঁটিয়ে বের করতে ঘন্টাখানেক তো মেহনত করতেই হবে। আমি বলছিলাম কি, তার আগে একটু কিছু খেয়ে নিলে হয় না? ধরো 3টে ডিম দিয়ে বেশ বড় বড় 2টো অমলেট হতে পারে। ব্যাস আর বলতে হবে না। টেনিদার জিভ থেকে সরাক করে একটা আওয়াজ বেরোলো। এটা মন্দ বলিসনি। পেট খুশি থাকলে মেজাজটাও খুশি থাকে। আর এই যে একটা বিস্কুটের টিনও দেখতে পাচ্ছি। পত্রপাঠ টিনটাকে টেনে নামালো টেনিদা, কিন্তু খুলেই মুখটা গাজরা হালুয়া মতন করে বললে, ধ্যাত, কি হলো? বিস্কুট নেই? না, কতগুলো ডালের বড়ি। টেনিদা বেজার হয়ে বললে, জানিস ভোম্বল বৌদি MA পাস, অথচ বিস্কুটের টিনে বড়ি রাখে। রাম রাম। আমি বললুম, তাতে কি হয়েছে? আমার এলাহাবাদে সোনা দিও তো কী সব থিসিস লিখে ডাক্তার হয়েছে, সেও তো ডালের বড়ি খেতে খুব ভালোবাসে। রেখে দে তো সোনা দি। টেনিদা টক করে বড়ির টিনটাকে এক পাশে ঠেলে দিয়ে বললে, বলি মতলব কি তোর? খালি তক্কই করবি আমার সঙ্গে, না অমলেট টমলেট ভাজবি? আচ্ছা এসো তাহলে লেগে পড়া যাক। লেগে যেতে দেরি হলো না। সসপ্যান বেরোলো, ডিম বেরোলো, চামচে বেরোলো, লবণ বেরোলো, লঙ্কা গুঁড়ো পাওয়া গেল খানিকটা, শুধু গোটা 2 পেঁয়াজ পাওয়া গেলেই আর দুঃখ থাকতো না কোথাও। টেনিদা বললে, ডিলা গ্রান্ডি, আরে ওতেই হবে, তুই ডিম 3টে ফেটিয়ে ফেল, আমি স্টোভ ধরাচ্ছি ততক্ষণ।
অমলেট বরাবর খেয়েই এসেছি, কিন্তু কি করে যে ফেটাতে হয় সেটা কিছুতেই মনে করতে পারলুম না। নাকি ফোটাতে বলেছে, তাহলে তো তা দিতে হয়, কিন্তু তা দিতে থাকলে তো ও কি আর ডিম থাকবে? তখন তো বাচ্চা বেরিয়ে আসবে, আর বাচ্চা বেরিয়ে এলে ওর অমলেট খাওয়া যাবে না, তখন চিকেন কারি রান্না করতে হবে। আর তাহলে টেনিদা বললে, অমন টিকটিকির মতন মুখ করে বসে আছিস কেন রে? তোকে ডিম ফেটাতে বললুম না? ফেটাতে বলছো মানে মানে ফাটাতে হবে নাকি ফোটাতে বলছো? ফোটাতে আমি পারবো না, সাপ বলে দিচ্ছি তোমাকে। কি জ্বালা! টেনিদা খেঁকিয়ে উঠলো। কোনো কাজের নয় এই হতচ্ছাড়াটা, খালি খেতেই জানে। ডিম কি করে ফেটাতে হয় তাও বলে দিতে হবে। গোড়াতে মুখগুলো একটু ভেঙে নে, তারপর পেয়ালায় ঢেলে চামচ দিয়ে বেশ করে নাড়তে থাক, বুঝেছিস? আরে আরে তাই তো, এতক্ষণে মালুম হলো আমার। আমাদের পটলডাঙ্গা দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁয় বয় কেষ্টটাকে অনেকবার কাঁচের গ্লাসের ডিমের ওই গোলা মেশাতে আমি দেখেছি। পয়লা ডিমটা ভাঙতেই একটা বিচ্ছিরি গন্ধে সারা ঘর ভরে গেল। দোসরা ডিম থেকেও সেই খুশবু। নাক টিপে ধরে বললুম, টেনিদা, যাচ্ছে তাই গন্ধ বেরোচ্ছে যে ডিম থেকে। ছি ছি ছি। টেনিদা স্টোভে তেল ভরতে ভরতে বললে, ডিম থেকে আবার গোলাপের ফুলের গন্ধ বেরোয় নাকি? নাকি ডিম ভাঙলে তা থেকে হালুয়া সুবাস বেরোবে? নে, নিজের কাজ কর যা। পচা বলে মনে হচ্ছে আমার। তোর মাথার ঘিলুগুলোই পচে গেছে। টেনিদা চটে বললে, একটা ভালো কাজের গোড়াতেই তুই ব্যাগড়া দিবি? নে হাত চালা। তোর ইচ্ছে না হয় খাসনি, আমি যা পারি ম্যানেজ করে নেব। করো, তুমি করো তবে। বলে সেই 23 নম্বর ডিম মেঝেতে ঠুকেছি। গল গল করে মেঝে থেকে যে বস্তুটি বেরিয়ে এলো, তার যে কি নাম দেবো তা আমি আজও জানি না। আর গন্ধ, ছি, 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 ছি। মনে হলো দুনিয়ার সমস্ত বিকট বদগন্ধকে কে যেন ওর মধ্যে ঠেসে রেখেছিল। একেবারে বোমার মতন ফেটে বেরিয়ে এলো তারা। মনে হলো এক্ষুনি আমার দম আটকে যাবে। গেছি গেছি বলে আমি একদম ঠিকরে পড়লুম বাইরে। সে দুর্ধর্ষ মারাত্মক গন্ধের ধাক্কায় বউ করে যেন মাথাটা ঘুরে গেল, আর আমি দেওয়ালে ঠেস দিয়ে বসে পড়লুম শিবনেত্র হয়ে। ওরে বাবা, এ কি গন্ধ রে! টেনিদা একটা আর্তনাদ শোনা গেল। তারপরেই টেনিদাও খুব সম্ভব একটা লাফ মেরেছিল, এবং পেল্লাই লাফ। পায়ের ধাক্কায় জ্বলন্ত কেরোসিন স্টোভটা তেল ছড়াতে ছড়াতে বলের মতন গড়িয়ে এলো। সোজা গিয়ে হাজির হলো ভোম্বলদার শোবার ঘরের দরজার সামনে। আর ভোম্বল বৌদির সাধের সম্বলপুরি পর্দা দাও দাও করে জ্বলে উঠল তৎক্ষণাৎ। টেনিদা বললে, এই রে, আগুন আগুন, ফায়ার ব্রিগেড! বসবার ঘরে টেলিফোন আছে পেলা, দৌড়ে যা, 0 ডায়াল কর, ফায়ার ব্রিগেড। উর্ধ্বশ্বাসে ফোন করতে ঢুকেছি, সেই স্তূপাকার কার্পেটে পা আটকে গেল। হাতে টেলিফোনও তুলেছিলাম, সেইটা শুধু ধপাস করে রাম আছার খেলুম একটা। ক্যাং করাং করে একটা আওয়াজ উঠল, টেলিফোনের মাউথপিসটা সঙ্গে ভেঙে দুটুকরো হয়ে গেল। যাক নিশ্চিন্তি, ফায়ার ব্রিগেডকে আর ডাকতে হলো না। উঠে বসবার আগেই ঝপাস ঝপাস। টেনিদা দৌড়ে বাথরুমে ঢুকেছে, আর 2 বালতি 15 দিনের পচা জল চৌবাচ্চা থেকে তুলে এনে ছুড়ে দিয়েছে সম্বলপুরীর পর্দার ওপর। আধখানা পর্দা আগুনে পুড়ে নিভেছে, কিন্তু শোবার ঘরে জলের ঢেউ খেলছে। বিছানাপত্র ভিজা একাকার। খানিকটা জল ছলকে গিয়ে ড্রেসিং টেবিলটাতেও একদম পড়ে সাফসুপ করে দিয়েছে। নিজেদের কীর্তির দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে রইলুম আমরা। বাড়ি ভর্তি পচা ডিম আর পোড়া কাপড়ের গন্ধ, বসবার ঘরে 2 ইঞ্চি ধুলোর আস্তরণ, শোবার ঘর আর বারান্দা জলে থই থই। আটপোড়া পর্দাটা থেকে জল চুইয়ে পড়ছে। টেলিফোনটাও ভেঙে চুরমার। একেই বলে বাড়ি সুপারভাইজ করা। এরই নাম হলো জিভে প্রেম। ঠিক তখনই নিচ থেকে ট্যাক্সির হর্ন বেজে উঠলো। ভ্যাপ ভ্যাপ। টেনিদা নড়ে উঠলো, সঙ্গে সঙ্গে মাথা সাফ হয়ে গেছে ওর। চিরকালই দেখে আসছি এটা। পেলা কুইক! কিসের কুইক সে কথাও কি বলতে হবে আর? আমিও পটলডাঙ্গার ছেলে, ট্যাক্সির হর্ন শুনে বুঝতে পেরেছি সব। সিঁড়ি দিয়ে তো নামলুম না, যেন উড়ে পড়লুম রাস্তায়। ট্যাক্সি থেকে ভোম্বলদা নামছেন, ভোম্বল বৌদিও নামছে, ভোম্বলদার ছোকরা চাকর জলধরের কোলে বাম্বি নামছে। আমাদের দেখেই ভোম্বলদা চেঁচিয়ে উঠলেন, কিরে টেনি, বাড়িঘর সব সব ঠিক আছে ভোম্বলদা, একেবারে ছবির মতন সাজিয়ে দিয়ে এসেছি। বলেই টেনিদা চাবির গোছাটা ছুড়ে দিল ভোম্বলদার দিকে। তারপর হতভম্ব ভোম্বলদা একটা কথা বলবার আগেই দুজনে 2 লাফে একটা 2 নম্বর চলতি বাসের উপরে। আর দাঁড়ানো চলে এরপর 1 সেকেন্ডেও। এখানে সমাপ্ত নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্রহ থেকে আজকের গল্প তত্ত্বাবধান মানে জিবে প্রেম।
গল্প ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।